নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাইরে থেকে শুনতে নিতান্তই একটা সাধারণ সরকারি নির্দেশিকা বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আসলে তা নয়। 25শে মে 2026 তারিখে প্রকাশিত দ্য কলকাতা গেজেটের এই বিজ্ঞপ্তিটা শুধু কিছু শুষ্ক আমলাতান্ত্রিক নিয়মকানুন নয়, বরং এটা হল পশ্চিমবঙ্গ সরকারের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা আর স্বচ্ছতা বজায় রাখার একটা দারুণ অনুপ্রেরণামূলক ব্লুপ্রিন্ট। সরকারি চাকরির প্রস্তুতির সাথে যারা যুক্ত তাদের সবার জন্য এই 100 পয়েন্ট ভ্যাকেন্সি রোস্টারটা কিভাবে সমান সুযোগ আর সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করছে, আজ আমরা সেটাই একেবারে ধাপে ধাপে ডিকোড করব। চলুন শুরু করা যাক। আলোচনার পর্যায়গুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক। 1. সমতার ব্লুপ্রিন্ট। 2. সংরক্ষিত বিভাগগুলোর পরিচয়। 3. 100 পয়েন্টের কার্যপদ্ধতি। 4. বিশেষ নিয়ম ও ব্যতিক্রম। এবং 5. স্বচ্ছ নিয়োগের পথ। তো আমাদের প্রথম পর্যায়, সমতার ব্লুপ্রিন্ট, 25শে মে 2026-এর বিজ্ঞপ্তি। চলুন এই নতুন আপডেটেড নিয়োগ মডেলের একদম ভিতরের বিষয়টা একটু খতিয়ে দেখি। শ্রম দপ্তরের জারি করা 25শে মে 2026 তারিখের কলকাতা গেজেট বিজ্ঞপ্তির একেবারে প্রথম পাতাটি হল সেই আসল প্রামাণ্য সরকারি দলিল, যা প্রার্থীদের অধিকার নির্ধারণ করে। সরকারি নিয়োগ প্রক্রিয়াকে একটা নির্দিষ্ট মানদণ্ডে নিয়ে আসার জন্য মূল আইনি ভিত্তি কিন্তু এটাই। এই নথির উপরেই দাঁড়িয়ে আছে আগামী দিনে পুরো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এই বিধানগুলোর মূল লক্ষ্য হল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে সংরক্ষণ নীতিকে মানসম্মত করা। এর মানেটা কি? সোজা কথায়, এই পলিসিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সরকারি চাকরির লাইনে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হয়। একটা নিয়মতান্ত্রিক সামাজিক সমতা নিশ্চিত করাই এর আসল উদ্দেশ্য। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পর্যায়, সংরক্ষিত বিভাগগুলোর পরিচয়। কারা এর অন্তর্ভুক্ত? চলুন দেখে ঠিক কারা এই সুসংগঠিত কেরিয়ার সুযোগগুলো থেকে সরাসরি উপকৃত হবেন। সরকারি বিজ্ঞপ্তির এই আমলাতান্ত্রিক শব্দসংক্ষেপ বা অ্যাক্রোনিমগুলো আমাদের অনেকের কাছেই একটু খটমট লাগতে পারে, তাই না? চলুন এগুলোকে একদম সহজ ভাষায় ভেঙে নিই। এই রোস্টারটা যাদের জন্য পদ বরাদ্দ নিশ্চিত করছে তাদের মধ্যে রয়েছে এসসি বা তফসিলি জাতি, এসটি বা তফসিলি উপজাতি, আর ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী। এছাড়াও রয়েছে ইডব্লিউএস মানে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী এবং পিডব্লিউবিডি বা বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তি। এর পাশাপাশি এক্সেম্পটেড ক্যাটেগরি অর্থাৎ ইসি এবং প্রাক্তন সেনাকর্মীদের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো কিন্তু এই তালিকায় রয়েছে। চাকরি প্রার্থী হিসেবে নিজের অধিকারটা ঠিকঠাক বুঝতে গেলে এই ক্যাটেগরিগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। এবার আমাদের তৃতীয় পর্যায়, 100 পয়েন্টের কার্যপদ্ধতি, নিয়োগের সিঁড়ি। চলুন দেখি এই পুরো সিস্টেমটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। এই 100 পয়েন্ট রোস্টারটিকে আপনারা 100টা ধাপের একটা বিশাল সিঁড়ির মতো ভাবতে পারেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এখানে শূন্যপদগুলোর সুনির্দিষ্ট পয়েন্ট ভিত্তিক বণ্টন একেবারে স্পষ্ট। কোনো অনুমান বা ধারণার জায়গা নেই এখানে। কোন পদের পর কোনটা অসংরক্ষিত থাকবে আর কোনটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য সংরক্ষিত হবে তার প্রতিটি ধাপ একেবারে ক্রমানুসারে তালিকাভুক্ত। সরকারের এই বিস্তারিত আর নিখুঁত বণ্টন ব্যবস্থাটা সত্যি দারুণ, কারণ এটা নিয়োগের যে কোনো ধরনের পক্ষপাতিত্ব একেবারে গোড়া থেকে আটকে দেয় আর সবার প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে। চলে আসছে চতুর্থ পর্যায়ে, বিশেষ নিয়ম ও ব্যতিক্রম, সূক্ষ্ম নির্দেশিকা। এই ব্লুপ্রিন্টটাতে সাধারণ কাঠামোর বাইরেও বেশ কিছু স্পেশাল রুলস বা ফাইন প্রিন্ট রয়েছে, যেগুলো জানাটা ভীষণ জরুরি। প্রথমেই মাথায় যে প্রশ্নটা আসে তা হল, এই মডেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কিভাবে সুরক্ষিত করা হয়েছে? রোস্টার মডেলে কি এদের জন্য কোনো নমনীয়তা রাখা হয়েছে? চলুন উত্তরটা একটু খুঁটিয়ে দেখা যাক। রোস্টারের এই অংশটার ডিজাইন সত্যিই প্রশংসনীয়। এখানে প্রতিবন্ধী বা পিডব্লিউবিডির ব্যক্তিদের জন্য 12, 42, 72 এবং 90 নম্বর পদগুলো বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই পয়েন্টগুলো হলো জেনেরিক, মানে আগে থেকে কোনো নির্দিষ্ট প্রতিবন্ধকতার কথা বলা নেই, বরং নিয়োগের সময় যখন প্রকৃত নিয়োগ হবে আর রেজিস্টার মেনটেন করা হবে ঠিক তখনই সেটা নির্ধারিত হবে। এই ফ্লেক্সিবিলিটিটা নিয়োগ প্রক্রিয়ায় একটা অদ্ভুত রকমের স্বচ্ছতা বজায় রাখে। এবার দেখুন প্রাক্তন সেনাকর্মী বা এক্স সার্ভিসম্যানদের ব্যাপারটা। আপনি যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করেন তাহলে আপনার নজর থাকবে 11, 22, 58, 75 এবং 81 নম্বর রোস্টার পয়েন্টের দিকে। আর যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 5, 17, 21 থেকে শুরু করে 94 নম্বর পর্যন্ত পয়েন্টগুলোতে বিশেষ সংরক্ষণ রয়েছে। মানে পদমর্যাদা অনুযায়ী একেবারে আলাদা আলাদা সুযোগ রাখা হয়েছে এখানে।
যারা খেলার মাঠে দেশের বা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন সেই মেধাবী খেলোয়াড়দের কথাও কিন্তু ভোলা হয়নি। গ্রুপ বি, সি এবং ডি পদের ক্ষেত্রে এই নিয়োগের সিঁড়িতে ৩৩ এবং ৬৬ নম্বর ধাপ দুটো একেবারে পাকাপাকিভাবে তাদের জন্য সংরক্ষিত। এটা তাদের পরিশ্রম আর কৃতিত্বের প্রতি একটা বিরাট সম্মান, তাই না? 7%। এই সংখ্যাটা কিন্তু এখানে একটা বড়সড় গেম চেঞ্জার। 18 মে 2026 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি পরিষেবা ও পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য এখন পেতে 7% আসন সংরক্ষিত রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে তাদের প্রবেশের পথটা যে আরও অনেক বেশি সুগম হল তা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এক্সেমটেড ক্যাটেগরি বা ইসির ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। সাধারণ নিয়মে ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের অধীনস্থ বিশেষ সেল থেকে এদের নাম সংগ্রহ করতে হয়, কিন্তু এখানে একটা অত্যন্ত মানবিক দিক আছে। যদি কোনো সরকারি কর্মচারীর চাকরিকালীন মৃত্যু হয়, যাকে আমরা ডেথ ইন হার্নেস বলি, বা স্থায়ী অক্ষমতার কারণে কাউকে অকাল অবসর নিতে হয়, সেক্ষেত্রে তার পরিবারের কাউকে চাকরি দেওয়ার জন্য এই সাধারণ নিয়মটা একটু শিথিল করা হয়েছে। এটা সত্যিই একটা প্রয়োজনীয় ব্যতিক্রম। এবার আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্যায় 5, স্বচ্ছ নিয়োগের পদ, বৃহত্তর প্রভাব। এতক্ষণ তো অনেক টেকনিক্যাল নিয়মকানুন শুনলাম, এবার চলুন এর পেছনের বৃহত্তর সামাজিক প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। এই নিয়মগুলো শুধু কিছু কাগজের অক্ষর নয়, এগুলো আসলে ক্ষমতায়ন আর সামাজিক সমতার একটা দারুণ অনুপ্রেরণামূলক গল্প। ভেবে দেখুন, সবার জন্য স্বচ্ছ সুযোগ, বৈষম্য রোধ করার স্পষ্ট নিয়ম আর প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানো, এই সব কিছু মিলিয়ে একটা মানসম্মত সংরক্ষণ প্রক্রিয়া তৈরি হচ্ছে। চাকরি প্রার্থীদের কাছে এটা শুধু একটা গাইডলাইন নয়, বরং বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের অধিকার দাবি করার একটা শক্তিশালী হাতিয়ার। তাহলে সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই 100 পয়েন্টের ব্লুপ্রিন্ট কি শেষ পর্যন্ত সরকারি চাকরিতে প্রতিনিধিত্বের ভবিষ্যৎটা পুরোপুরি বদলে দেবে? এই সুপরিকল্পিত পলিসিটা কি আগামী দিনের সামাজিক সমতা আর কর্মজীবনের সুযোগের পুরো চিত্রটাই আমূল পরিবর্তন করে দিতে পারে? আশা তো করাই যায় যে এই মডেল রোস্টারটা শুধু স্বচ্ছতাই আনবে না, সমান অধিকারের এক নতুন যুগেরও সূচনা করবে। এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণটি সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।